সাত সকালবেলায় বাইরে এসে 3 মহানুভবের সঙ্গে দেখা হলো। 3 ফুলচোর আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। আমি তখন আমাদের মুখটা দেখে তখন চলে গেল। তারপর মিউনিসিপ্যালিটি থেকে ওখানে একটা কলকে গাছ লাগিয়েছে, সে কলকে গাছ থেকে 3 জনে একসঙ্গে ফুল পাড়তে শুরু করলো। তারপর 3 জনে 3 দিকে বেরিয়ে চলে গেল। মন্দ লাগে না মাঝে মাঝে এদের দেখতে। ভোর থেকে উঠে যে সে কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি। মোমবাতি যখন গেল তখন মানে একেবারে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন রাত। তারপরে যাই হোক এখন কিছুটা আকাশে আলো ফুটেছে, কিন্তু পুকুরে স্কুল আছে। আমি প্রথমে বলছিলাম যে এত বৃষ্টিতে যেও না আজকে, মোজা টোজাগুলো ভিজে যাবে। এক্সট্রা মোজা থাকে ব্যাগে ঠিক কথা, কিন্তু তবু আজকে আছে কিনা। এই বাবু, এই টুপুর, এক্সট্রা মোজা নিয়ে নাও না একজোড়া, যদি না থাকে তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আছে তাহলে খুব ভালো কথা। তা কিন্তু যেতে চাইছে স্কুলে, তো আমিও কি করবো, আমি একটু দেখি যদি খুব বৃষ্টি পড়ে তাহলে যাবো না, এরকম বললো। তা আমি উঠে টুকটুক করে আমার নিজের কাজ সমস্ত করে ফেললাম। তার টিফিন করে দিলাম, তাকে খেতে দিলাম, সবটুকু হয়ে গেল। শ্বশুরমশাইকে দিয়ে এলাম। এখন দাঁড়িয়ে আছি একটা রিক্সার অপেক্ষায়। বৃষ্টির বিরাম নেই, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এবং কেউ নেই, না টোটো না রিক্সা, কেউ নেই। যারা যাচ্ছে সবাই ডুকডুক করে নিজের পায়েই ভরসা করে যাচ্ছে। এইরকম ডেটে না, এই যে সে বেরিয়েও গেল। বাজে কিন্তু 7:20, তা 7:35 বাস আসবে। এত তাড়াতাড়ি? একটু দাঁড়া একটু দাঁড়া। বিরক্তিকর না বন্ধুরা, জানেন তো এই জায়গাটাতে সবই ঠিক আছে, এই গাড়ি ঘোড়া পাওয়ার অমিল, যেটা পাওয়া যখন যাবে তখন ধারসে পাওয়া যাবে, আবার যখন নেই তো নেই। যে এতক্ষণে সব টোটো আসছে। আজকে টুকুরের টিফিনও ছিল এটা, শ্বশুরমশাইকে দিলামও, এটা আমি নিজের জন্য রেখে দিয়েছি, নোনতা সুজি। দেখুন তো এখন কত রোদ্দুর হয়েছে, অথচ এখন যখন আমার মেয়েটা গেল, কি বৃষ্টি রে বাবা। এই বারান্দাটাকে একটুখানি ভালো করবার ইচ্ছা আছে আমার। আমার শ্বশুরমশাইকে বলেছিলাম এই সোফাগুলোকে, এটা এখন কোনো ব্যবহার লাগে না আসলে। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন এই সোফাটা কাজে লাগতো, তখন এই সোফাটায় বসে থাকতেন পুরো বারান্দা জুড়ে, যখন যেখানে ইচ্ছা বসতে এবং বাইরেটা দেখতে। তো এখন তো তিনি নেই, তাই কদিন থেকেই বলছি। আজকে শ্বশুরমশাই বললেন যে আদিত্যকে ডেকে পাঠিয়েছেন, তা আদিত্য এসে এটা এখন ছাদে তুলে দেবে। ছাদে আমাদের একটা বসার জায়গা নেই, তো ভালোই হবে। সেই জন্য আর কি আমার শ্বশুরমশাই গেলেন স্নানে, আমি নিচে এখন বসে আছি। ও আসলে ওটাকে ওকে দিয়ে ছাদে তুলিয়ে নেবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের জুতো আজকে বাতিল হবে, অনেক জুতো। তা সেই জন্য নিচে থাকতে হচ্ছে, কারণ আমাদের ওই দিকের যে জুতোর র্যাকটা আছে সেখান থেকে অনেক জুতোই বাতিল করছি আমরা। সেগুলো হয়তো বা খানিকটা ছিঁড়ে গেছে, ব্যবহার হচ্ছে না, আর যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো একটু ধুয়ে পুছে ঠিকঠাক করে রাখবার দরকার আছে। তা সেই জন্য আর কি সব মিলিয়ে মিশিয়ে নিচের কাজটা করে গিয়ে তারপর আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, উপরে সমস্ত ওগুলোকে তুলবো, বিছানা চাদরটাকে সমস্ত কিছু তুলবো। নিচের কাজটা মিটে তারপর উপরে যাবো। মিনামাসি ঢুকেছে, রান্নাবান্না করছে। শরীর আজকে তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আলদিনাটার মার শরীর খুব খারাপ, মার প্রচণ্ড অ্যালার্জি হয়েছে। আমি বলছেন যে পরশু থেকে অ্যালার্জি হয়েছে, কালকে খুব বেশি বাড়াবাড়ি, তোকে বলিনি, তুই চিন্তা করবি। আজকেও একই রকম পরিস্থিতি। তা আমি বললাম, আমি যে তোমাকে বলেছিলাম মা, যে এই বয়সে পশু পাখি ঘরে ঢোকালে তোমার কিন্তু বিপদ আছে। না আমি ফেলে নেবো তো করছিলে না। তা যাই হোক, সেখান থেকেই হয়েছে কিনা আমরা এখনো নিশ্চিত নই। তবে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়েও যে খুব একটা সুরাহা হয়েছে এমনটা নয়। তা খুবই মানে কাহিল হয়ে পড়েছে। আজকে একটু বাদে ডাক্তারের কাছে যাচ্ছে এবং আশা করছি ভালো হয়ে যাবে। তো আমার অনুমান যে ওই পাখিটাকে এত নাড়াচাড়া করেছে সেখান থেকে এটা হতে পারে, সম্ভাবনা আছে আর কি। কারণ ও যেদিন থেকে ও পাখি এসেছে সেদিন থেকেই মায়ের নাকি সমস্যাটা শুরু হয়েছে। আর রেখেছে তো একেবারে নিজের বিছানার কাছে, যেখানে মা শোয়ে বা সব থেকে বেশি সময় থাকে। তো এটা খুব একটা মানে আশ্চর্যের নয় আর কি, যে এই সময়টা এরকম একটা হবে। এত শরীরে এত রোগের ব্যাধি মানে বাসা, সেখানে এত রকমের ওষুধ, একটু সাবধানে থাকতে হবে।
যাই হোক, বসে আছি, বিরক্ত লাগছে আমার। উপরে থাকলে এতক্ষণ আমার একটা বিছানার চাদর তো আরামসে বদলানো যেত। এখন কখন তারা সব আসবে সেজন্য অপেক্ষা করে বসে আছি। বাবা গেলেন চানে। এখান থেকে খুব একটা বেশি জুতোপত্র বাতিল হবে না, একটা দুটো হলো, বেশিরভাগই নোংরা হয়ে গেছে, সেগুলো সমস্ত ধুয়ে মুছে রেখে দিতে হবে। আর আমাদের জুতোর যা অবস্থা দেখছি, তাতে করে ওই যেরকম র্যাক আমি এখানের জন্য একটা কিনবো ভেবেছিলাম, এখানে একটা র্যাকে হবে না, এখানে দুটো র্যাক লাগবে। সেরকমই বুঝতে পারছি যে এই গামলাতে জুতো ভরা হচ্ছে, সেগুলোতে সমস্ত কাচতে হবে। নিশ্চয়ই একদিনে হবে না, তবে কয়েকদিন করে করে কাচতে হবে। যেটুকু এখানে ধুয়ে মুছে রাখা গেল চামড়ার চটি, সেগুলো সব এরম ভাবে ঢেকে রাখা হলো আপাতত। আজকে বৃহস্পতিবার, সমস্ত বিছানা চাদর ওপর নিচে বদলে ফেলার দিন, এবং নতুন চাদর পেতে আমার খাটটাকে লাগছে কিরকম সেটা আপনারাই বলবেন। আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, এমনকি আমার শ্বশুর মশাইয়েরও খুব পছন্দ হয়েছে। তবে শুধু আমাদেরটা নয়, টুপুরেরটাও চেঞ্জ করে নিই, এবং একে একে অন্যান্য সমস্ত ঘরের সব বিছানার চাদরই আজকে আমি বদলে দেব। টুপুরের ঘরের বিছানার চাদরের ক্ষেত্রে আমি পাশবালিশের ওয়ারটা চেঞ্জ করতে পারলাম না, কারণ এটার খোলটা একদম ফেটে গেছে। পাশবালিশের ওয়ার খুললে সমস্ত শিমুল তুলো বেরিয়ে যাচ্ছে। খোলটাকে সারাই করতে হবে, লোককে খবর দেওয়া হয়েছে, তিনি কবে আসবেন দেখা যাক। আর এই খাটের চাদরটা অত্যন্ত সুন্দর, এবং এটা তলায় পড়ে গিয়েছিল, ওই জিনিসপত্র গোছাতে গিয়ে এটা আবার উদ্ধার হয়েছে, মানে নিচ থেকে উপরে এসেছে, যার ফলে এটা আজকে এখানে পেতে দিলাম। আমি বলে দিয়েছি উপরে নিচে মিলিয়ে যতগুলো, হ্যাঁ বা ফার্স্ট ক্লাস, এই যে আলপনা দি নিচেরটাও আর কি, সব বিছানার চাদর উপরে নিচে মিলিয়ে যতগুলো খাট আছে সব বিছানার চাদরই বৃহস্পতিবার করে বদলানো হয়। বারটা বৃহস্পতিবার শুক্রবার বলে নয়, একটা রুটিন। সেটা রবিবারও হতে পারে, সোমবারও হতে পারে, তাই না আলপনা দি? একটা রুটিন যে যে বৃহস্পতিবার দিন এটা বদলানো। সেটা ওই আলপনাদি যেমন বলছিল, আলপনাদি খালি বালতিটা নিয়ে যাও তো, কিছুটা ব্যবস্থা করো। এটা ঢাকনা আছে ঠাকুর রান্নাঘরে, রান্নাঘরে হ্যাঁ রাখা যেতে পারে। ঠিক আছে রাখবো, তুমি খালি বালতি রাখতে নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে ও বলছিল যে ওই ঠাকুর ঘরের বিছানাতেও শোই না, আমাদের যেমন ওই খাটের বিছানাটাতে শোয়াই হয় না। সত্যি কথা, কিন্তু না শোয়া হলেও তো বিছানাটা চাদরটা পাতা থাকে, এটা একদম নিয়ম যে এটা এবার থেকে চেঞ্জ করতেই হবে, শোয়া হোক বা না হোক, মানে জামা কাপড় বদলাতেই হবে প্রত্যেক সপ্তাহে। আজকে আসলে ব্লগের টেম্পোটা একটু ডাউন আছে, অন্তত দিনের বেলাতে তো ছিলই। আর বিছানা চাদর সাথে কিছু মেলেনি বন্ধুরা, আসলে দুটো কাচাতে প্রায় তো 2.5 ঘন্টার মতো লেগে যাবেই, অতগুলো বিছানার চাদর। তারপরে যেগুলো ছাদে আছে, আজকে তো মেঘরোদ্দুরের খেলা ছিল, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম, তো ছাদে জামা কাপড়গুলো শুকোবে, তারপর 9টা বিছানার চাদর সেগুলো মেলে দিলে রাত্রেবেলায় 10:30টার মধ্যে শুকোনো খুব মুশকিল। সেরকম ঠিক করেছি ভেজাই যখন থাকবে তখন ওই মেশিনেতেই থাকুক, সকালবেলাতে কালকে একেবারে কাক ভুরেতে উঠে গিয়ে সমস্ত টান টান করে মেলে দিয়ে চলে আসবো। মার শরীরটা খারাপ তো, সেই জন্য মনটা না একটু খারাপ হয়ে আছে। 15ই ভাদ্র আমার মায়ের 77তম জন্মদিন, 1 সেপ্টেম্বর পড়ছে। 15ই ভাদ্র কবে পড়ছে দেখতে হবে, মা 15ই ভাদ্রটাই মানেন আর কি। তো ইংরেজিতে সাধারণত 1 সেপ্টেম্বর পড়ে। আগের বার তো মা এখানটায় ছিলেন, অনেক রকমের রান্না বান্না করে সাজিয়ে দিয়েছিলাম। এইবারে যে কি করব এখনো পর্যন্ত জানি না, তো দেখি কি করা যায়। চলে যেতেও পারি দিনহাটায়, আবার নাও যেতে পারি, কি হবে সেটা এখনো ঠিক বুঝতে পারছি না। তবে আমাকে একটু বেরোতে হবে, এদিকে বাইরেতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবার মুড়ি নেই, বিস্কুট নেই, কয়েকটা জিনিসপত্র লাগবে, যেমন টুকুরে কিসমিসটা একদমই এ মাসে তো একটু টুকটাক খাওয়া হয়েছে। আমি আসলে কিসমিস ওই বাসন্তী পোলাওয়ে, তারপর ফ্রাইড রাইস এইসব মিলিয়ে মিশিয়ে কিসমিসটা শেষের পথে, তা সেটা টুকুরে তো ওই প্রত্যেকদিন ভেজাতে লাগেই, সেজন্য সেটা কিনতে হবে। বিস্কুট, পাতা চা, টুকিটাকি আরো গোপালের জন্য ভাবছি একটু বাতাসা, তারপর সবগুলো আলাদাই নিয়ে আসবো। তো এগুলো মিলিয়ে মিশিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, তো সেগুলোই ভাবছি একবার একটু কিনতে বেরোবো। তো ব্লিঙ্কিট করে নিলেও হয় বৃষ্টি যখন পড়ছে, কিন্তু আমার মনে হলো যে একটু বেরোলে ভালো লাগবে। টুকুর গেছে পড়তে, স্কুল থেকে ফেরত এসেছে, তারপর পড়তেও গেছে। আর দেখুন আজকে বৃহস্পতিবার, তাই জন্য আমি হলুদ রঙের জামা পরেছি। বৃহস্পতিবার দিন হলুদের ব্যাপারই আর কি, আর বুধবার দিন অবশ্যই সবুজ। মানে কোনো কোনো বারে থাকে হয় এটা না হলে ওটা, বৃহস্পতিবার যেমন হয় হলুদ না হলে গেরুয়া, এই ধরনের কথা, কিন্তু বুধবার দিনে শুধুই সবুজ। এর জন্য কালকের ব্লগটায় দেখবেন যখন বেরিয়েছিলাম প্রথমবার তখনও সবুজ জামা পরেছিলাম, কিন্তু যখন ওই ধূমকেতু দেখতে গেছি তখনই একটা তুঁতে রঙের জামা পরে গেছিলাম। কিন্তু এমনিতে সারা দিন আমি ঘরের পোশাক সবুজই পরেছি। তো যাই হোক, এখন আপাতত একটু চা পান করে নিয়ে দেখি, যদি বৃষ্টিটা ধরে যায় তাহলে বেরোবো,
আর মেয়েরও একটু টুকটাক চুটুপুটু কিনতে হবে আর কি, সব মিলিয়ে মিশিয়ে বেরোতে হবে আর কি। তো তার আগে একটুখানি চা পান করি। আর আলপনা দিয়ে নিচে থেকে একটু মিশালি মতো করে দিল, ওই বাদাম, তারপরে ভেজানো বুট, ছোলা, একটু ঝুড়ি ভাজা, পেঁয়াজ, লঙ্কা সব মিলিয়ে আর কি। সেটা বুম্বাদাকেই মূলত বেশি দিয়েছে, বুম্বাদার জন্যই এনেছিল, তাই আমাকে একটু ভাগ দিল। তো সেটাও খেলাম, খেয়ে দিয়ে নিয়ে একটু চা খেয়ে তারপরে বৃষ্টি কমলে বেরোবো, আর তা নইলে ব্লিঙ্কিট করে দেবো। আমার মা খুব অসুস্থ বন্ধুরা, যার ফলে আমার আজকে ব্লগ একদমই চলছে না করা। আর কিছুটা পরিমাণ ইনফরমেশন আমাকে ঠিকঠাক দেওয়া হয়নি, এটাও যা বুঝতে পারছি। সেটা নিয়ে আমার কাউকে কিছু বলারও নেই। সেটা হচ্ছে যে আমার মা বলেছিলেন মা আজকে ডাক্তারের কাছে যাবেন, কিন্তু আসলে অর্থ সত্যি পরিবেশিত হয়েছে। মায়ের এক পরিচিতকে বলেছিলেন যে ওষুধ নিয়ে আসতে, তিনি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসছেন। তিনি আদৌ স্কিন স্পেশালিস্ট কিনা আমি জানি না। বিষয়টি শুরু হয়েছে পরশুদিন থেকে। আমি নাগাড়ি বলে যাচ্ছি যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। আমার ধারণা ছিল যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, ডাক্তারের কাছে গেলে সেটাই হবে, কিন্তু সেটা যে হয়নি। এবং এখন যে সন্ধ্যেবেলার পরে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল, গলার স্বরটা বদলে গেল, পুরো মুখের ফিচারটা চেঞ্জ হয়ে গেল, সারা মুখ ফুলে গেল, সর্বাঙ্গ ফুলে গেল, এটা তো ঠিক নয়। মাথা ঠান্ডা রাখাটাই প্রধান কাজ। ব্যাপারটা সত্যিই ঝামেলার হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পেরে মা কালকে ডাক্তারের কাছে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের বাড়িতে যে দাদা আসেন আর কি মায়ের প্রেশার মেপে দিতে, তিনি তো একজন ডাক্তারবাবুর সহকারী, তিনি বলেছেন দিদিমণি এটা ফুড অ্যালার্জি। তা আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু গলার স্বরটা যখন রাত্রেবেলায় শেষটায় কথা বললাম তখন যখন বুঝলাম মায়ের সিচুয়েশন মাই জানে, এত ওষুধ খেতে হয়, ঠিক মানে হাঁটা চলায় অসুবিধা হয়, সেই জন্য নিজে নিজে কোথাও যেতে পারে না, অন্যের উপর নির্ভর করতে হয় জন্য ডাক্তারের কাছে যেতে চাইছিলেন না। কিন্তু এখন আর কোনো উপায় নেই, যেতেই হবে। তা যাই হোক, কালকে অ্যাপয়েন্টমেন্ট নাকি হবে, সকাল 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তারপর তিনি 11টার সময় দেখবেন। ঠান্ডা মাথায় আমি কয়েকটা ফোন করলাম, কারণ যদি কোনোভাবে রাত্রেবেলায় শ্বাসকষ্ট শুরু হয়, মাথা উলট পালট, এমনিতে তো স্পন্ডলাইসিস আছে, উলট পালট হয়ে যায়, তখন তোমাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। সেই জন্য সেই ব্যবস্থাটুকু করার জন্য উপরে যে ভাড়াতে দাদা তাকে ফোন করলাম। মমিনাদিকে ইদানিং মমিনাদিকে একটু হুমকি ধমকি দিতে হয়, সুতরাং আমি বললাম যে মাই বলেছেন, প্লাস আমিও বললাম যে রাত্রেবেলায় কিন্তু মরার মতো ঘুমোস না, যদি মার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু উপরে গিয়ে তুই ওই ভাইকে ফোন করিস। কিন্তু সেই ভাইটি তো পুলিশে চাকরি করে, সে রাত্রে তার নাইট ডিউটি আছে, কিন্তু সে তার কাজ শেষ হলে বাড়ি আসবে। তা আমি বলেছি কোনো রকমভাবে কোনো অসুবিধা যদি বোঝেন তাহলে হাসপাতালে ভর্তি করে আমাকে একটা ইনফর্ম করবেন, আমি ভোরবেলাতে বেরিয়ে যাবো। আর রাত্রে তো এরকমভাবেই কাটবে প্রার্থনায়। এখন আমার কিছু করার নেই, পরিস্থিতিতে ইয়েতে পড়ে আমার সবারটাই আমি বুঝবো, কেউ আমারটা বুঝবে না, এটা একরকমের আমি ধরেই নিয়েছি। আর তাছাড়াও সত্যি কথা, এই বয়সে একটা মানুষ নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না, সেটাই স্বাভাবিক। এই বয়সে উচিত আমারই বা আমাদেরই তার জায়গায় গিয়ে তাকে দেখাশুনো করা। আমার পরিস্থিতিটা এমন নয় এই মুহূর্তে যে আমি সবকিছু ছেড়ে গিয়ে মায়ের কাছে চলে যেতে পারি। আর তাছাড়াও সবটুকু ব্লগের মাধ্যমে শেয়ার করাও যাবে না। সেটা বলেছিলাম যে টুকুরের উচ্চ মাধ্যমিকের পর আমি দিনহাটায় যাব, সেটাও হয়তো আর হবে না, কারণ এইবারে তো আপনারা তো দেখেছেন আমি কাঁদতে কাঁদতে দিনহাটা থেকে বেরিয়ে এসেছি। আমার অনেক কিছুই বদলে গেছে এবারে, এবং সেটা বদলে গেছে সত্যি কথা। মা নিজেই চাইছেন না যে আমি টুকুরের উচ্চ মাধ্যমিকের পর গিয়ে মায়ের সাথে থাকি, তাতে মায়ের দোষ নেই, হয়তো বা ব্যাপারটা পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে পরিস্থিতির দিকে তাকিয়ে থাকতে হবে অসহায় হয়ে, কন্যা সন্তান হওয়ার অপরাধে। কিছু প্রাচীনপন্থী ধারণা আমি সেই জগদ্দল পাথরকে সরাতে পারবো না, আমার দ্বারা সেটা সম্ভব নয়। আমিও একটা সময় পর ভেবে দেখলাম বন্ধু যে আমারও তো একটা জীবন আছে, শান্তিভাবে বাঁচতে সবাইকে দিই, আমিও নিজের মতো করে শান্তিতেই বাঁচি। যার যেটা কপালে লেখা রয়েছে কারোর খণ্ডানোর ক্ষমতা নেই, আমার যেটা কপালে লেখা আছে আমি সেটা নিয়েই এসেছি। আমার মায়ের যেরকম ভাবে ভোগ লেখা রয়েছে আমার মা সেটা ভুগবেন। যদি ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দেন বা সেই সুযোগ দেন যে আমি আমার মায়ের সেবা করতে পারি, আমি তখন করব। দিনহাটাতে কিছু কিছু মানুষের ওপরে মা ভরসা করে রয়েছে, তাদের কারোর সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে, আবার কারোর সাথে শুধু সহানুভূতির লেনদেন আছে। সহানুভূতিটা একতরফা, অর্থাৎ মাকে তারা সহানুভূতি দেখাবে। বহু ক্ষেত্রেই একটা মানুষ একটা সময় পর গিয়ে এই ধরনের সহানুভূতি থেকে সরে আসবে, কারণ তারা তো মানুষ, তারা তার আগে পর্যন্ত মাকে যে সার্ভিসগুলো দিয়েছেন সেটাকে অস্বীকার করার জায়গায় আমি থাকবো না, কোনোদিন আমার যেন সেই আস্পর্ধা না হয়। তারা যখন সরে যাচ্ছেন তখন আমাদের খারাপ লাগছে, এটা ঠিক কথা। আর সরে যাওয়ার আগে পর্যন্ত আমার মাকে যা যা মানে পরিষেবা দিয়ে গেছেন নিঃস্বার্থভাবে, সেটাকেও তো অস্বীকার করার নয়। আর এটা তো ঘটনাই, একটা ভদ্রমহিলার তার দুটো সন্তান রয়েছে, তারা একটা সময় পর গিয়ে তো এটা তাদের মাথায় খেলবে যে কি ব্যাপার, মেয়েরা কোথায়, কেন শুধু শুধু। কিন্তু মা যে আমাদের কিছু কিছু জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে যে সেগুলো না পারছি আমি আপনাদেরকে বলতেই, না পারছি কিছু হজম করতে। সত্যি কথা বন্ধু, তাদের জায়গায় যারা ভাবছেন যে মেয়েদের কাজ মেয়েরা করুক, এদিকে মা ভিড়তে দেবেন না, মায়ের ওই সাম্রাজ্যে আমরা ঢুকে গেলেই বিপদ। এখন আমরা তো আর কেউ স্থানুপুতুল নই, বা আমরা তো কেউ মমিনাদি নই, আমরা গেলে
কিছুটা ভালো মন্দ মতামত দেবো, আর মা সেটা কিছুতেই নেবেন না। কাজেই সেই জায়গায় মা যেরকমভাবে আছেন, অনেক সময় আমি যেমন বলি যে ধরুন কোনো ব্যাংকের ট্রানজাকশন আমি যখন যাচ্ছি, তখন তার এটা আমি কদিন আছি, আমি এটা করে দিয়ে যাচ্ছি, না আমি মমিনার সঙ্গে গিয়ে যাবো, তো তোমার তো দেখি মমিনা দিয়ে বেশি প্রিয়। এখন মানে তখনও বুঝি, ইনফ্যাক্ট এখন যেমন আরো বেশি করে বুঝতে পারি যে ওটা আসলে মায়ের নিজের একটা সাম্রাজ্য। মমিনাদি মায়ের সাম্রাজ্যের অধীনস্থ একজন কর্মচারী। আমি থাকলে তো সেটা হবে না। সবাই ভেতরে ভেতরে না একটা পাওয়ার চাই বন্ধুরা, সবাই একটা ক্ষমতার একটা জায়গা দরকার প্রত্যেকের। কিন্তু মাঝখান থেকে সিচুয়েশনগুলো বড় বেশি ঘোট পাকিয়ে যায়। এখন যদি আমি বলি হ্যাঁ তুমিই যা বলবে, তুমিই যা করবে, প্রতিনিয়ত ভুল করলে মেয়ে হিসেবে চুপ করে থাকার তো কোনো জায়গা নেই। কিন্তু ওই ভুল করছে শুধরোচ্ছে, আমি গেলে সেটা ভুল হবে না, একবারই ঠিক হবে। কিন্তু সেই যে জিনিসটা, সেটা মা কিছুতেই মানবেন না। যেমন একজন ইয়ের কথা বলি, তিনি একদিন মা হঠাৎ করে বললেন যে কে একজন আর কি, সে মায়ের ফোন আর ধরছে না। সে বলেছে যে আমার ফোনটা, যে ফোনে আপনি ফোন করেন সেই ফোনটা কিন্তু আমার কন্যার কাছে থাকে, সে কন্যার প্রয়োজনে সে ব্যবহার করে, এবং সে দেখে যে মায়ের কোনো ফোন আসলে সে বন্ধ করে দেয়। অথচ সেই যে যার কথা মা বলছেন, তিনি একটা সময় মার জন্য প্রচুর করেছেন। হ্যাঁ, আমার বাবা তো আজ 7 বছর হলো গেছে, 7 বছর তো আর মা একা একা নিজের সব কাজ করেননি, তিনি সব প্রচুর করেছেন। একটা সময় পর গিয়ে তার মনে হয়েছে যে না, আর করতে পারবো না, আমারও নিজের সংসার আছে, আমি কত করব। সত্যিই তো, ভুল তো কিছু নয়। সেই যে যার কথা বলছি, তার 4টে ফোন আমি যতদূর জানি, কিন্তু মাকে নাম্বার দিয়েছে একটা, বাকি নাম্বারগুলো মাকে দেয়নি। যদি মা ফোন করেন, যদি মা ওই 8 নম্বরগুলোতে ফোন করে মাকে ওকে কিছু একটা করতে বলেন, যতই হোক মায়ের তো স্টুডেন্ট, যদি করতে হয়, না মানুষটা তো ভালো, না হলে তো এতদিন ধরে এত কিছু করতো না। কিন্তু তিনি এড়িয়ে গেছেন, আমি পরিষ্কার এগুলো বুঝতে পারি। হ্যাঁ, আমি পারি কেন, সবাই পারে, কিন্তু আমার মা পারেন না। আমি অনেক করে বলেছি, মা এই বয়সটা একা থাকার নয় মা, প্লিজ। মা মানবেন না। একটু আগে বুম্বাদা ফোন করেছিলেন, মা মানবেন না। তার না মানার কারণও আছে বন্ধু। সত্যি আবারও বলছি, এই বয়সের একটা মানুষ, আমি আমার শ্বশুরমশাইকে যদি তখন টেনে হিঁচড়ে বাড়ি থেকে বার করি, তিনি কি ভালো থাকবেন? ওইটা তার একটা কমফোর্ট জোন, ওইটা তার একটা সাম্রাজ্যের জায়গা, ওখান থেকে তিনি বেরোবেন না। কিন্তু পরিস্থিতিটা এমনই হয়ে গেল যে আমি যদি একটু গিয়ে দিনহাটাতে কয়েকটা দিন থাকবো, মা সেটাও পছন্দ করবেন না। এখন আমি মোটের ওপর রাত্রি জাগরণ আমার চলছে, এবং আমি এটার জন্য তৈরি হয়ে আছি যে যা কিছু হোক, সত্যের এলাও সহজে। যদি মাকে হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে হবে, আর যদি ভর্তি না করে মা কালকে ডাক্তার দেখিয়ে সেরে ওঠেন, যাবেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত। এবং রাত্রি জাগরণ সেটা হচ্ছে আমি এই বিছানাটাতে শুচ্ছি, কারণ বোধিসত্ত্ববাবু এখনো কাজ করছে। যে দেখুন কটা বাজে, 12:30 বাজে, 1:45 মতো বাজে। আমার এখন প্রার্থনার সময়, আমি প্রার্থনা করব, এবং আর তো কিছু বলার নেই। যদি আমাকে রূপকবাবু ফোন করেন, তাহলে ভোরের মধ্যে যেমন তেমন বেরোনো, কটা জামা কাপড় নিয়ে, কাগজপত্র কিছু নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে গাড়ি ব্যবস্থা করে বেরিয়ে যাবো। এই তো, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কাল। আজকের দিনের জন্য